সো সেল কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা একটু আসি। সেল কেমিস্ট্রি, সেল কেমিস্ট্রি আমরা দেখি। সো প্রথমে আমরা ডেফিনেশনটা জানার একটু চেষ্টা করি। এটাকে আমরা কীভাবে ডিফাইন করতে পারবো। সো একটা সেল আছে, একটা সেলে কিছু উপাদান থাকে যেটা সেলটাকে গঠন করে, সেটা হচ্ছে সেলটার গাঠনিক উপাদান। ঠিক আছে, তারপর একটা সেলে এমন কিছু উপাদান থাকে যেগুলো সেলটার হচ্ছে গঠনে অংশগ্রহণ করে না, কিন্তু সেলটার মধ্যে যে বিভিন্ন ধরনের রাসায়নিক কার্যক্রম ঘটে বা বিভিন্ন ধরনের শারীরতাত্ত্বীয় যে কার্যক্রমগুলো ঘটে বা রাসায়নিক যে বিক্রিয়াগুলো ঘটে বা অন্যান্য শারীরতত্ত্বীয় কার্যক্রম বা শোষণের বিভিন্ন যে কার্যক্রম রয়েছে, সো এই কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করে ওই উপাদানগুলোকে আমরা বলি হচ্ছে কার্যকরী উপাদান। সো একটা সেলের আমরা দেখতেছি দুই টাইপের উপাদান আছে, একটা হচ্ছে গাঠনিক উপাদান, একটা হচ্ছে কার্যকরী উপাদান। এই গাঠনিক ও কার্যকরী উপাদানগুলোর কাজ ও গাঠনিক ও কার্যকরী উপাদানগুলোর গঠন, এটা বেটার হবে যা যদি আমরা যদি আগে প্রথমে যে কীভাবে গঠিত হচ্ছে তা বলার। সো আমরা যদি বলি যে গঠন প্লাস কাজ, এটা লেখা বেটার হবে। সেগুলোর গঠন প্লাস কাজ। তাহলে আমাদের দেখলাম যে সেলে কিছু দুই ধরনের উপাদান থাকে, গাঠনিক উপাদান এবং কার্যকরী উপাদান। যে উপাদানগুলো গঠনে অংশগ্রহণ করে সেগুলো হচ্ছে গাঠনিক উপাদান। যেই উপাদানগুলো গঠনে অংশগ্রহণ না করলেও সেলটার মধ্যে যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া বা সেলটার মধ্যে যে বিভিন্ন ধরনের শোষণিক কার্যক্রম বা শারীরতত্ত্বীয় যে কার্যক্রম ঘটে সেই কার্যক্রমের মধ্যে অংশগ্রহণ করে, সেগুলো হচ্ছে কার্যকরী উপাদান। এই গাঠনিক ও কার্যকরী উপাদানের গঠন ও কাজ নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটাই হচ্ছে কোষ রসায়ন। সেটাই হচ্ছে কোষ রসায়ন। তাহলে আমরা কোষ রসায়নটাকে ডিফাইন করতে পারলাম যে সেলের মধ্যে কী কী উপাদান আছে। দুই ধরনের উপাদান আছে, এই উপাদানগুলোর গঠন, এই উপাদানগুলোর কাজ নিয়ে জীববিজ্ঞানের যে আলোচনা করা হয় সেটাই হচ্ছে কোষ রসায়ন। ওকে, আমরা ডিফাইন করতে পারি। এখন একটা সেলের মধ্যে যদি আমরা দেখি যে দুই ধরনের উপাদান আছে, একটা হচ্ছে জৈব উপাদান, একটা হচ্ছে অজৈব উপাদান। ওকে, অজৈব উপাদানের মধ্যে আমরা বলতে পারি যে পানি আর খনিজ লবণ। এখন কথা হচ্ছে যে জৈব উপাদানের মধ্যে কি কি আছে। জৈব উপাদানের মধ্যে আমরা বলতে পারি যে শর্করা, আমিষ বলতে পারি, তারপরে বলতে পারি অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, ঠিক আছে, তারপরে বলতে পারি ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। ঠিক আছে, তারপরে বলতে পারি ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। তারপরে আমরা বলতে পারি হরমোন এনজাইম। হরমোন এনজাইম।
সো মোটামুটি এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে জৈব উপাদান। তাহলে আমরা ডেফিনেশনটা বুঝলাম। তারপর দেখলাম যে একটা কোষের মধ্যে জৈব উপাদান থাকতে পারে, অজৈব উপাদান থাকতে পারে। অজৈব উপাদানের মধ্যে পানি, খনিজ লবণ, জৈব উপাদানের মধ্যে শর্করা, আমিষ, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড, হরমোন, এনজাইম ইত্যাদি থাকতে পারে জৈব উপাদানের মধ্যে। ওকে, আচ্ছা, এবার এটা বোঝার পর আমরা মূলত এবার যে জিনিসটাতে ফোকাস দিব সেটা হবে আমাদের কার্বোহাইড্রেটস বা শর্করা, যেটা আমরা বলি। এটা নিয়ে একটু কথা বলতে হয়। এর কারণটা হচ্ছে আমরা বলতে পারি যে জীবদেহের প্রধান গাঠনিক ও সঞ্চয়ী উপাদান, জীবদেহের প্রধান গাঠনিক ও সঞ্চয়ী উপাদান। কারণ আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আমরা যদি একটু মানুষের ক্ষেত্রে দেখি, মানুষ দৈনন্দিন জীবনে যতটুকু ফুড কনজিউম করে, এই কনজিউমড ফুডের মধ্যে বেশিরভাগ যে খাবার সেটা আসলে শর্করাই হয়ে থাকে। কীভাবে? সকালবেলা যদি কেউ রুটি খায় সেখান থেকে শর্করা পায়, ভাত বা স্ন্যাক্স যেগুলো খায় সেগুলো থেকে সে কী বেশিরভাগ সে শর্করার পরিমাণটা আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসে ঘুরে ফিরে বেশি থাকে। আচ্ছা, যাই হোক, জীবদের প্রধান গাঠনিক ও সঞ্চয় উপাদান হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেটস আমরা বলতে পারি। আমরা যদি একটু উদ্ভিদের ক্ষেত্রে দেখি, উদ্ভিদের ক্ষেত্রে কী ঘটনাটা ঘটে, উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা দেখি যে উদ্ভিদের ক্ষেত্রে তো উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড আর মূল থেকে পানি নেওয়ার পর সেখানে সূর্যের আলো থাকে, সানলাইট থাকে, ঠিক আছে, তারপরে ক্লোরোফিল থাকে। তো এইগুলো থাকে, সেখান থেকে সে শর্করা হিসেবে গ্লুকোজ C6H12O6 তৈরি করে। তারপরে এই C6H12O6 এর সাথে অক্সিজেন বিক্রিয়া করে শোষণ ঘটে, সেখান থেকে এটিপি এবং শক্তি সে উৎপন্ন করে, সে এটিপি শক্তি উৎপন্ন সে করে। সো এই উদ্ভিদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে, ঠিক আছে। তো আমরা যদি একটু দেখি কার্বোহাইড্রেটস, এটা হচ্ছে আমরা বলতে পারি যে হাইড্রেটস অফ কার্বন। হাইড্রেটস অফ কার্বন কেন? অর্থাৎ কার্বনের জলায়ন। এই বিষয়টা একটু পরে আমরা দেখবো যে কার্বনের জলায়ন কিভাবে। ওকে, এটা হচ্ছে কার্বনের জলায়ন। আচ্ছা, এই জিনিসটা একটু দেখার চেষ্টা করি কীরকম। আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এদের যে একটা সাধারণ সংকেত, সেই সাধারণ সংকেতটা হচ্ছে CH2ON। এটা এই বিষয়টা কীভাবে আসছে? সাপোজ একটা শর্করার নাম বলি, সেটা হচ্ছে গ্লুকোজ, C6H12O6। আমরা 9 এটা শিখছি যে এই যে C6H12O6 এটা হচ্ছে একটা আণবিক সংকেত। তাহলে এর স্থূল সংকেত কী? এই স্থূল সংকেত হচ্ছে CH2ON। সেইখান থেকে এইটাই হচ্ছে আমরা বলতেছি যে এটা হচ্ছে তার সাধারণ সংকেত। তবে সর্বক্ষেত্রে এটা অ্যাপ্লাই, নট অ্যাপ্লাইড এভরি টাইম, ঠিক আছে। এটা নট বলতে পারি অলওয়েজ, নট অলওয়েজ, ঠিক আছে। এর এক্সেপশন আছে। কীরকম এক্সেপশন? আমরা একটা শর্করা সবাই চিনি, সেটা হচ্ছে চিনি। চিনির সংকেত কি? C12H22O11। ওকে, এখন কথা হচ্ছে যে এইটা কি নিয়মটা মানতেছে না? না, এটা মানতেছে না। কেন? কারণ আমরা দেখতেছি এই সংকেত অনুযায়ী এনের মান কত হওয়া উচিত। এই এনের মান 1, 2, 3, 4, 5, 6, 7 যা ইচ্ছে তা হইতে পারে, কিন্তু চিনির ক্ষেত্রে এনের মান কত হওয়া প্রয়োজন? 12 হওয়া প্রয়োজন। তাহলে এটার মান যদি 12 হয়, CH2O 12 যদি হয়, তাহলে কী ঘটনা ঘটে? C12H24O12, এইটা চিনির সংকেত হওয়ার কথা, তাই না? হওয়ার কথা, কিন্তু হয় না। তাহলে কি হয় না? দেখো, এখানে 2টা হাইড্রোজেন কম, 1টা অক্সিজেন কম। এই মূল সংকেতে এখানের মধ্যে কি
দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেনের কি ডিফারেন্স আছে, তাহলে কি নিয়মটা মেনে চলতেছে না, এখানে কি করছে, ব্যতিক্রম করছে। তাহলে এটা হওয়ার কথা কিন্তু হয়নি। আচ্ছা, এই যে C12H24O12, এটা থেকে পানি বাদ দাও দেখি কি থাকতেছে, C12H22O11, চিনি পাই যাচ্ছি, তাই না? তাহলে এইখানে এই যে পানিটা বাদ যাচ্ছে, এইটাই হচ্ছে আমরা বলি যে কার্বনের জলায়ন। এই জিনিসটাই হচ্ছে কার্বনের জলায়ন, এই জিনিসটাই হচ্ছে কার্বনের জলায়ন। ওকে, এবার একটা ছোট্ট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাধারণত জেনারেলি আমার কার্বোহাইড্রেটসের ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এর অনুপাত কত? 1:2:1, 1:2:1। ওকে, 1:2:1। ওকে, আচ্ছা, গেল। এইবার আমরা কিছু সংকেত দেখব, কারণ এই সংকেতগুলো আমাদের পরে যে কাজে লাগবে, তো এই সংকেতগুলো আমরা এখনই দেখে নিব। সো প্রথম কথা হচ্ছে যে গ্লিসারএলডিহাইড। গ্লিসারএলডিহাইড wait a minute. গ্লিসারএলডিহাইড, ওকে। সো প্রথম কথা হচ্ছে গ্লিসারএলডিহাইড। অ্যালডিহাইড মানে সবাই আমরা জানি যে CHO থাকবে, কি থাকবে, CHO থাকবে। তাহলে এটার ক্ষেত্রে প্রথমে আমরা একটা CHO লিখব, তারপরে আমরা একটা H যোগ করব, CHOH, তারপর আরেকটা H যোগ করব, CH2OH, এটাই হয়ে গেল গ্লিসারএলডিহাইড। তারপর বলে যে গ্লিসারএলডিহাইড ফসফেট, এর এটার নামকরণ যদি করি, নাম্বারিং যদি করি 1 2 3, গ্লিসারএলডিহাইড 3-ফসফেট, এটার সংকেত কী হবে? CHO, CHOH, CH2OP। এই যে একটা হাইড্রোজেন, এটা অপসারিত হয়, কি আসবে, একটা ফসফেট চলে আসবে। এটাই হচ্ছে গ্লিসারএলডিহাইড 3-ফসফেট, 3-ফসফেট। ওকে, এবার আসছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, এটার ক্ষেত্রে আরও সহজ, অ্যাসিটোন। আচ্ছা, এবার দেখি এখানে ওন আছে না, এই ওন দ্বারা বোঝাচ্ছে কিটোন, মানে এর কার্যকরী মূলক হিসেবে থাকবে কিটোন। ওকে, আচ্ছা, প্রথমে ডাইহাইড্রোক্সি, হাইড্রোক্সি মানে হচ্ছে OH থাকবে, ডি মানে হচ্ছে দুইটা, তার মানে দুইটা OH থাকবে। এখন এই যে CH2OH, আচ্ছা, এখানে CH2OH, আর কার্যকরী মূলক হিসেবে কিটোন, এই যে কিটোনগুলো। তাহলে এইটা হচ্ছে ডিহাইড্রোক্সি অ্যাসিটোন। তাহলে এই তিনটা সংকেত আমরা দেখলাম, লাগবে আমাদের পরে। এরপর আমরা একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে আসলে কার্বোহাইড্রেট যেটা, এটা হচ্ছে পলিহাইড্রোক্সি, আমরা কি দেখলাম যে গ্লিসারএলডিহাইডে অনেকগুলো ওইস ছিল, হ্যাঁ, অনেকগুলো ওইস মানে মানে 3টা ওইস ছিল। তাহলে আর ডাইহাইড্রোক্সির ক্ষেত্রে আমরা দেখলাম যে 2টা ওইস ছিল। সো
কার্বোহাইড্রেটসগুলো হচ্ছে এরকম, কিন্তু এদের ক্ষেত্রে হচ্ছে আরও বেশি থাকবে পলিহাইড্রোক্সি। এখন পলিহাইড্রোক্সি কোথায় থাকতে পারে? আমরা দেখলাম যে তখন দুইটা গ্রুপ, অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ। এই অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপে পলিহাইড্রোক্সিটা থাকতে পারে। তাহলে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড অথবা পলিহাইড্রোক্সি কি বলতে পারি আমরা? কিটোন। ঠিক আছে, তাহলে আমরা যদি কার্বোহাইড্রেটকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, তাহলে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড অর্থাৎ কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে একাধিক গ্রুপযুক্ত বা পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রোক্সি কিটোন পাওয়া যাবে। ওকে, পলিহাইড্রোক্সি অ্যাসিটোন বা পলিহাইড্রোক্সি কিটোন পাওয়া যাবে। ওকে, আচ্ছা, তো এবার আমরা কার্বোহাইড্রেট প্রকারভেদ দেখব। প্রথমে হচ্ছে স্বাদের ভিত্তিতে। ওকে, তার আগে স্বাদের ভিত্তিতে সুগার এবং নন সুগার। আমরা বৈশিষ্ট্যগুলো লিখবো না, একবার আমরা নাম দেখেই বলতে পারবো। সুগার মানে কি? মিষ্টি হবে। সুগার মানে কি হবে? মিষ্টি হবে, দানাদার হবে। পানিতে কি হবে? দ্রবণীয় হবে। নন সুগার মানে কি হবে? মিষ্টি হবে না, দানাদার হবে না, পানিতে দ্রবণীয় হবে না। সুগারের উদাহরণ কি হইতে পারে? সুগারের উদাহরণ হতে পারে গ্লুকোজ, ফ্রুক্টোজ, তারপরে গ্লুকোজ হইতে পারে, ফ্রুক্টোজ হইতে পারে, সুক্রোজ। তাহলে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। ঠিক আছে, আর নন সুগারের উদাহরণ কী কী হতে পারে? নন সুগারের উদাহরণ হতে পারে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। আর সুগারের উদাহরণ কী হতে পারে? আমরা কি বললাম? গ্লুকোজ, ফ্রুক্টোজ, আর হতে পারে সুক্রোজ। ওকে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। ওকে, আমরা দেখতে পাচ্ছি বিষয়টা। তাহলে স্বাদের ভিত্তিতে আমরা দেখলাম গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এগুলো হচ্ছে সুগার। এগুলো মিষ্টি, দানাদার, পানিতে দ্রবণীয়। আর সুগার মিষ্টি না, দানাদার না, পানিতে দ্রবণীয় নয়। এতে উদাহরণ হচ্ছে স্টার্চ, সেলুলোজ এবং গ্লাইকোজেন। এইবার আমরা দেখব হচ্ছে বিজারক শর্করার ভিত্তিতে। বা বিজারণ ক্ষমতা, যেটা বলতে হবে যে বিজারণ ক্ষমতার ভিত্তিতে। বিজারণ ক্ষমতা। ওকে, বিজারণ ক্ষমতার ভিত্তিতে। এটা হতে পারে বিজারক শর্করা এবং অবিজারক শর্করা। তাহলে বিজারক শর্করা এবং অবিজারক। বিজারক শর্করার ক্ষেত্রে কি থাকবে? অবশ্যই মুক্ত অ্যালডিহাইড অথবা মুক্ত কিটোন। আর এদের ক্ষেত্রে মুক্ত অ্যালডিহাইড বা মুক্ত অ্যালডিহাইড অথবা মুক্ত কিটোন বিজারক শর্করার ক্ষেত্রে থাকবে। আর এদের ক্ষেত্রে মুক্ত অ্যালডিহাইড বা মুক্ত কিটোন অবিজারক শর্করার ক্ষেত্রে থাকবে না। বিজারক শর্করা বিজারণ করতে পারবে, অবিজারক শর্করা বিজারণ করতে পারবে না। এরা বিজারণ ঘটাইতে পারবে আর এরা বিজারণ ঘটাইতে পারবে না। এরা কার বিজারণ করবে? এরা হচ্ছে ক্ষারীয় আয়নকে। কাকে করবে? ক্ষারীয় আয়ন। এরা ক্ষারীয় আয়নকে বিজারণ করবে আর এরা ক্ষারীয় আয়নকে বিজারণ করতে পারবে না। ওকে, এটা ক্ষারীয় আয়নকে বিজারণ করতে পারবে, এটা ক্ষারীয় আয়নকে বিজারণ করতে পারবে না। বিজারক শর্করার ক্ষেত্রের মধ্যে কী কী আছে? আমরা বলতে পারি যে গ্লুকোজ,
বলতে পারি, ফ্রুক্টোজ বলতে পারি। আর অবিজারক শর্করার ক্ষেত্রে কি আছে? অবিজারক শর্করার ক্ষেত্রে বলতে পারি সে সুক্রোজ, এবং বলতে পারি যে ট্রাইহ্যালোজ, ট্রাইহ্যালোজ। ওকে, আমরা দেখতে পাচ্ছি বিজারক শর্করার ক্ষেত্রে ঘটনা হলো, বিজারণ ক্ষমতার ভিত্তিতে এই ঘটনাগুলো ঘটে। ওকে, এদের ক্ষেত্রে হচ্ছে যে সকল আমরা বলতে পারি যে বিজারক শর্করার ক্ষেত্রে সকল মনোস্যাকারাইড। এখন কথা হচ্ছে মনোস্যাকারাইড কি, এটা জাস্ট এখনই আসবে মনোস্যাকারাইড বিষয়টা। মনোস্যাকারাইড এই পরে প্রকারভেদেই চলে আসবে। সকল মনোস্যাকারাইড এবং কিছু পলি আর কিছু অলিগোস্যাকারাইড, কিছু পলিস্যাকারাইড, কিছু অলিগোস্যাকারাইড, এগুলা হচ্ছে বিজারক শর্করা হয়ে থাকে। উদাহরণগুলো আমরা বলে ফেলছি, শেষ। তাহলে বিজারণ ক্ষমতা ভিত্তিতে আমরা প্রায় বুঝতে পারলাম। ওকে, এইবার আমরা চলে যাব হচ্ছে রাসায়নিক প্রকারভেদ। ওকে, রাসায়নিকভাবে দেখা যায় যে 3 ভাগে ভাগ করা যায়। আমি একটু আগে বললাম মনোস্যাকারাইড, তারপর অলিগোস্যাকারাইড, তারপর হচ্ছে পলিস্যাকারাইড। ওকে, সো এই 3টা ভাগে ভাগ করা যায়। প্রথমে আমরা দেখবো হচ্ছে মনোস্যাকারাইডটা। আচ্ছা, প্রথমে আমরা দেখবো মনোস্যাকারাইড। আচ্ছা, একটু আগে আমি যখন কার্বোহাইড্রেট বললাম তখন আমি কি বলছিলাম যে একাধিক, ঠিক আছে, হচ্ছে হাইড্রোক্সি, একাধিক পলি হাইড্রোক্সি গ্রুপ যুক্ত অ্যালডিহাইড অথবা কিটোন, ঠিক আছে। কিন্তু এদের ক্ষেত্রে কি হবে যে একটি মাত্র, এদের ক্ষেত্রে একাধিক না, শুধুমাত্র একটি মাত্র, অর্থাৎ একটি মাত্র পলিহাইড্রোক্সি গ্রুপ, একটি মাত্র পলিহাইড্রোক্সি গ্রুপ, অর্থাৎ একটি মাত্র পলিহাইড্রোক্সি কিটোন অথবা একটি মাত্র পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড মিলে মনোস্যাকারাইড গঠিত হয়। এদেরকে আদ্র বিশ্লেষণ করা যায় না, কারণ এটা তো একটা গ্রুপকে আদ্র বিশ্লেষণ করলে তো আর কিছু পাওয়া যায় না। এই কারণে এদেরকে আদ্র বিশ্লেষণ করা যায় না। ওকে, আদ্র বিশ্লেষণ করা যায় না, এদেরকে ভাঙলে আর কি পাওয়া যাবে না কিছু। এখানে কার্বন সংখ্যা থাকে 3 থেকে 10টি। তাহলে কার্বন সংখ্যার ভিত্তিতে 3 থেকে 10টি মানে 8 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 8 ভাগে ভাগ করা যায়। 8 ভাগে ভাগ করা যায়। ওকে, আচ্ছা, যেহেতু 8 ভাগে ভাগ করা যায়, আমরা প্রথমে আসি, আমরা প্রথমে ভাগগুলো লিখবো। প্রথম কথা হচ্ছে যে ট্রায়োসের মধ্যে কি পড়ে, একটু আগে আমরা দেখাইছিলাম, শুরুতে 3টা সংকেত দেখাইছিলাম, সেটা হচ্ছে গ্লিসারেলডিহাইড, তারপরে হচ্ছে পলিহাইড্রোক্সি অ্যাসিটোন, এবং দেখাচ্ছিলাম গ্লিসারেলডিহাইড ফসফেট, এইগুলার। তারপরে আছে টেট্রোস। এখন কথা হচ্ছে যে টেট্রোসটা কি এরিথ্রোস অথবা এরিথ্রুলোস,
এরিথ্রোস অথবা এরিথ্রুলোস। তারপর চলে আসবে হচ্ছে পেন্টোস। এই ক্ষেত্রে কার্বন সংখ্যা হচ্ছে 3, আমরা বলছিলাম। এই ক্ষেত্রে কার্বন সংখ্যা হচ্ছে 4, আর পেন্টোসের ক্ষেত্রে কার্বন সংখ্যা হচ্ছে কত? 5। উদাহরণ কি? রাইবোস, ডিঅক্সিরাইবোস, তারপর এরাবিনোস, তারপর হচ্ছে রাইবুলোস, তারপর হচ্ছে জাইলুলোস, তারপরে আমরা চলে যাব হেক্সোস, সবার প্রিয় এটা, গ্লুকোজ, গ্যালাক্টোস, ফ্রুক্টোজ এবং ম্যানোস। এটা আমি কীভাবে মনে রাখবো? একটা টেকনিক আছে, এফএমজি। কিভাবে? ফ্রুক্টোজ, ম্যানোস, গ্যালাক্টোস, গ্লুকোজ। ওকে, এরপরে চলে আসি আমরা, হেক্সোস গেল, হেপ্টোস, হেপ্টোস মানে এটার ক্ষেত্রে তো 6টা কার্বন, এটার ক্ষেত্রে 7টা কার্বন থাকবে। এটা হচ্ছে আমরা বলি সুডো হেপ্টোস অথবা মোনোহেপ্টোস। ঠিক আছে, তারপরে হচ্ছে অক্টোস, 8টা থাকবে কার্বন, এটা হচ্ছে গ্লুকো অক্টোস। তারপর যদি 9টা থাকে, এটাকে বলা হচ্ছে ন্যানোস, এটা হচ্ছে গ্লুকোন্যানোস। যদি 10টা থাকে তাহলে হচ্ছে ডেকোস, এটা হচ্ছে গ্লুকোডেকোস। তাহলে আমরা প্রায় উদাহরণগুলো জানতে পারলাম। তাহলে একবার যদি উদাহরণগুলো বলি, সংকেতগুলোতে আমরা আসবো না, অবশ্যই আসবো একটু পরে। তাহলে উদাহরণগুলো যদি আমরা একটু বলি, প্রথম কথা হচ্ছে যে ট্রায়োসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, যে ট্রায়োসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গ্লুকোজ, তারপর পলিহাইড্রোক্সি অ্যাসিটোন, আর একটা ট্রায়োসের ক্ষেত্রে গ্লিসারেলডিহাইড, পলিহাইড্রোক্সি অ্যাসিটোন এবং গ্লিসারেলডিহাইড ফসফেট। এটা হচ্ছে 3টা কার্বন থাকবে। টেট্রোস মানে 4টা কার্বন থাকবে, এরিথ্রোস, এরিথ্রুলোস। পেন্টোস মানে 5টা কার্বন থাকবে, রাইবোস, ডিঅক্সিরাইবোস, সবাই পড়ে আসতেছি, এরাবিনোস, রাইবুলোস, জাইলুলোস। হেক্সোসের ক্ষেত্রে গ্লুকোজ থাকবে, গ্যালাক্টোস থাকবে, ফ্রুক্টোজ থাকবে, ম্যানোস থাকবে। কীভাবে মনে রাখবো? এফএমজি, ফ্রুক্টোজ, ম্যানোস, গ্লুকোজ, গ্যালাক্টোস। তারপর আছে হেপ্টোস মানে 7টা কার্বন থাকবে, সুডো হেপ্টোস, মোনোহেপ্টোস। অক্টোস 8টা কার্বন থাকবে, গ্লুকো অক্টোস। 9টা থাকবে গ্লুকোন্যানোস, 10টা থাকবে গ্লুকোডেকোস। ঠিক আছে, 10টা থাকবে গ্লুকোডেকোস। ওকে, তাহলে আমরা উদাহরণগুলো দেখলাম। এইখানে আমরা কিছু বিষয় বেসিক মাথায় রাখবো, সেটা হচ্ছে কি যদি অ্যালডিহাইড যদি কার্যকরী মূলক হিসেবে থাকে, হ্যাঁ অ্যালডিহাইড, ঠিক আছে, তখন এটাকে বলবো আমরা অ্যালডোস শর্করা। আর যদি কিটোন থাকে কার্যকরী মূলক হিসাবে, তখন সেটাকে বলবো আমরা কিটোজ শর্করা। ওকে, একটা শর্ট ট্রিক আমরা মাথায় রাখবো, শর্ট ট্রিক বলবো যে নামের শেষে যদি লস, টোস অথবা টোন এগুলো যদি উচ্চারিত হয়, তাহলে সেগুলো হবে কিটোস, সেগুলো কিটোস শর্করা হবে। আর কিটোস শর্করা হইলে প্রধান কার্যকরী মূলক হিসেবে কি থাকবে? কিটোন থাকবে। আচ্ছা, তবে এখানে একটা এক্সেপশন আছে। কি এক্সেপশন? সেটা হচ্ছে গ্যালাক্টোস। এর নামের শেষে টোস থাকলেও এটা কিটোস নয়, এটা হচ্ছে একটা অ্যালডোস শর্করা।
এটা একটা কি, এটা একটা অ্যালডোস শর্করা। কেন এটা অ্যালডোস? কারণ এখানে প্রধান কার্যকরী মূলক হিসেবে সিএইচও বা অ্যালডিহাইড গ্রুপ থাকে। এটা হচ্ছে শর্টকাট। ওকে, তো এই বেসিকটা আমরা বুঝতে পারবো, এরপরে আমরা গেলাম, এরপরে আসবো আমরা মনোস্যাকারাইড। আমরা মনে রাখবো যে মনোস্যাকারাইডগুলো কি বলছিলাম আমরা, সকল মনোস্যাকারাইডই হচ্ছে কি বিজারক শর্করা। তাহলে এখন আমরা যেগুলা বললাম সবই বিজারক শর্করা ছিল। এইবার চলে আসবো হচ্ছে আমরা আমাদের অলিগোস্যাকারাইড। আমরা কি বলছিলাম যে এখানে একাধিক পলিহাইড্রক্সি গ্রুপ থাকবে। এর আগের ক্ষেত্রে একটা মাত্র পলিহাইড্রক্সি গ্রুপযুক্ত অ্যালডিহাইড বা কিটোন ছিল, এখানে একাধিক থাকবে, সাধারণত 2 থেকে 10টি। হ্যাঁ, অলিগোস্যাকারাইড মানে অলিগোস্যাকারাইডের 2 থেকে 10টি পলিহাইড্রক্সি গ্রুপ, অর্থাৎ পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা কিটোন থাকবে, বা সহজ বাংলায় বলতে গেলে 2 থেকে 10টি মনোস্যাকারাইড থাকবে। ওকে, 2 থেকে 10টি মনোস্যাকারাইড থাকবে এবং এগুলা পরস্পর গ্লাইকোসাইডিক বন্ধন দিয়ে যুক্ত থাকবে। কি বন্ধন দিয়ে যুক্ত থাকবে? গ্লাইকোসাইডিক বন্ধন কি আমরা একটু পরে আসবো। এখানে একটা জিনিস মনে রাখবো, যেগুলোকে ভাগ করা যায়, যেমন আমরা যদি বলি যে ডাইস্যাকারাইড, তারপর আমরা বলবো, আচ্ছা ডাইস্যাকারাইড নিয়ে প্রথমে বলি। এই যে ডাইস্যাকারাইড মানে হচ্ছে এখানে 2টা মনোস্যাকারাইড থাকবে, 2 মনোস্যাকারাইড। ওকে, 2টা মনোস্যাকারাইড থাকবে। এখন 2টা মনোস্যাকারাইডের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ধন তো অবশ্যই থাকবে, এবং এর উদাহরণগুলো আমরা একটু মনে রাখবো। সেটা হচ্ছে মেল্টোস, সেলুবায়োস এবং তারপরে আছে মেল্টোস, সেলুবায়োস, সুক্রোজ, সুক্রোজ, আর আরেকটা উদাহরণ আছে, সেটা হচ্ছে মেল্টোস, সেলুবায়োস, সুক্রোজ এবং এটা হতে পারে মেল্টোস, সেলুবায়োস, সুক্রোজ অ্যান্ড ল্যাকটোস। মেল্টোস, সেলুবায়োস, সুক্রোজ, ল্যাকটোস। এগুলো হচ্ছে ডাইস্যাকারাইড, 2টা মনোস্যাকারাইড। তারপরে আসবো হচ্ছে ট্রাইস্যাকারাইডে কি থাকে? 3টা মনোস্যাকারাইড বা 3টা পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন। ঠিক আছে, 3টা পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন থাকবে। ওকে, এদের উদাহরণ কি? এদের উদাহরণ হচ্ছে র্যামিনোস। ওকে, এবার চলে আসি আমরা হচ্ছে পলিস্যাকারাইডে। যখন মনোস্যাকারাইডের সংখ্যা 10-এর অধিক, তখন সেটাকে পলিস্যাকারাইড বলে। পলিস্যাকারাইডগুলো কি হয় বলো, এটা শিকড়ের মতো গঠন করে, এবং এরা কি বলবো দেখি, পরস্পর গ্লাইকোসাইডিক বন্ধন দিয়ে পরস্পর যুক্ত থাকে। সো এইগুলোকে 2টা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হোমো আর একটা হচ্ছে হেটারো। হোমো কারা? তারা যখন একই ধরনের যুক্ত থাকে, একই ধরনের মনোস্যাকারাইডগুলো যখন পরস্পর যুক্ত থাকে। যেমন উদাহরণ যদি দেই, যেমন হচ্ছে মনে করো যে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। স্টার্চ,
সেলুলোজ, গ্লাইকোজেন, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। ওকে, হেটারোর ক্ষেত্রে কে বলো? মিউকোপলিস্যাকারাইড, মিউকোপলিস্যাকারাইড। ওকে, মিউকোপলিস্যাকারাইড। এটা যাওয়ার পর আমরা মনে রাখবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে গঠন ও সঞ্চয়ের ভিত্তিতে পলিস্যাকারাইডের শ্রেণীবিন্যাস আছে। গঠন ও সঞ্চয়ের ভিত্তিতে, গঠন ও সঞ্চয়ের ভিত্তিতে দুই ভাগে, এটা গঠনিক, এটা হচ্ছে সঞ্চয়ী। সঞ্চয়ী কে বলো দেখি? সঞ্চয়ী হচ্ছে মনে করো যে স্টার্চ, উদ্ভিদের ক্ষেত্রে স্টার্চ, আমাদের ক্ষেত্রে মনে করো গ্লাইকোজেন, গ্লাইকোজেন। আর গাঠনিক উপাদান কি বলি কি? সেলুলোজ, হেমিসেলুলোজ। উদ্ভিদে কোষ গঠন করে না, তাই তাহলে সেলুলোজ, হেমিসেলুলোজ। আর সঞ্চয়ীর ক্ষেত্রে কে বলো? স্টার্চ এবং গ্লাইকোজেন। ওকে, এবার চলে আসবে আমাদের কাঙ্ক্ষিত জিনিস, আমরা এখন গাঠনিকগুলো দেখব। যখন আমরা মনোস্যাকারাইডগুলো পড়লাম, ওকে, যখন আমরা মনোস্যাকারাইডগুলো পড়লাম তখন আমরা প্রথমে কার্বন সংখ্যা দেখছিলাম যে 3 থেকে 10টা থাকে, 8টা ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটা আমরা পড়ছিলাম কি? ট্রায়োস পড়ছিলাম, ঠিক আছে, ট্রায়োস। এই ট্রায়োসের উদাহরণ আমরা পড়ছিলাম গ্লিসারেলডিহাইড, আর পড়ছিলাম কি? পলিহাইড্রোক্সি অ্যাসিটন। ওকে, সো আমরা গ্লিসারেলডিহাইডের সংকেতটা লিখছিলাম CHOH, এবং এই জিনিসটা হচ্ছে CH2OH। এটা কীভাবে রাখবো জানো? এই যে গ্লিসারেলডিহাইড, এটা হচ্ছে একটা অ্যালডোজ শর্করা। অ্যালডোজ শর্করার ক্ষেত্রে সংকেত লেখার ক্ষেত্রে যত অ্যালডোজ শর্করার সামনে পাবা 1 নং কার্বনে দিবা CHO লিখে দিবা, ঠিক আছে। শেষ কার্বনে CH2OH দিবা। মাঝখানের যে কার্বনগুলো রয়েছে, মাঝখানের কার্বনগুলোর এক পাশে H আর এক পাশে OH, আরেক পাশে OH। ওকে, এইবার দেখো তো ভাই, এখানে তো এক পাশে H আর এক পাশে OH দেখতে পাচ্ছি না, এখন দেখা পাবো। এই জিনিসটাকে আমি লিখতে পারি কিভাবে? OH। ভাই OHটা কি সবসময় ডান দিকে থাকবে? না, বাম দিকেও হইতে পারে, সাধারণত ডান দিকে, বাম দিকেও হইতে পারে। ওকে, এটা দেখলাম আমরা কার ক্ষেত্রে? গ্লিসারেলডিহাইড। তারপরে পলিহাইড্রোক্সি অ্যাসিটন আমরা কি লিখছিলাম? এটা লিখছিলাম আমরা হচ্ছে CH2OH, এইভাবে লিখছিলাম CH2OH। এই যে পলিহাইড্রোক্সি অ্যাসিটোন, এই যে অ্যাসিটোন, এই ওন থেকে আমরা বলতেছি হচ্ছে কিটোন, তাহলে এটা হচ্ছে একটা কিটোজ শর্করা। কিটোজ শর্করা থাকলে ফার্স্ট অ্যান্ড শেষ CH2OH দিব, দ্বিতীয় কার্বনে C⋯O দিবা, শেষ। সামনে যত পাবা এই স্ট্রাকচারটা ফলো করবা, হিসাব মিটে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে পলিহাইড্রোক্সি অ্যাসিটোন এবং এটা হচ্ছে আমাদের গ্লিসারেলডিহাইড। ওকে, এটা গেল ট্রায়োস। এবার যাব আমরা হচ্ছে টেট্রোস। আমরা দেখছিলাম এরিথ্রোস আর এরিথ্রুলোস। আচ্ছা, নাম আমরা না লিখি, আমরা শুধু জাস্ট একটা হেডিং দিই, টেট্রোস। ওকে, দিলাম। এবার আমরা লিখব এরিথ্রোস। এখানে আমরা একটু নামটা যদি লিখি এরিথ্রোস, এখানে কি কোথাও লোস্টোস্টোন উচ্চারিত হয়েছে? হয় নাই। তাহলে এইটা কি শর্করা? একটা অ্যালডোজ শর্করা। অ্যালডোজ শর্করা লেখার নিয়ম কি?
প্রথম কার্বনের সিএইচও, এটা কয়টা কার্বন আছে টোটাল? 4টা। তাহলে 1টা 2টা দিলাম, 3টা 4টা দিলাম। ওকে, দেওয়ার পর আমরা কিছু শেষের কার্বনের CH2OH, প্রথম কার্বনের CHO দিলাম। এবার ডান পাশে OH, ডান পাশে OH, বাম পাশে H, বাম পাশে H, সাধারণত এটা হয়। তারপর চলে আসে হচ্ছে এরিথ্রুলোজ। এরিথ্রুলোজ, এই যে লোস উচ্চারিত হয়েছে না লোস, তার মানে এটা একটা কি শর্করা বলো? কিটোজ শর্করা। কিটোজ শর্করা, কিটোজ শর্করা লেখার নিয়ম কি? লেখার নিয়ম কি বলো? উপরে CH2OH, 4টা কার্বন আছে, একটা দিছি, 2টা 3টা 4টা, ঠিক আছে, 4টা দিলাম। শেষ কার্বনও CH2OH, দ্বিতীয় কার্বনে কিটোন গ্রুপ দেওয়া, ডান পাশে OH, বাম পাশে সাধারণভাবে দিল। তাহলে এরিথ্রোজ লেখা শিখে ফেললাম আমরা। দেখি আমরা যদি আরেকবার রিভিউ করি। এই যে এরিথ্রোস, এখানে কোথাও লোস্টোস্টোন উচ্চারিত হয় না, তাহলে এটা অবশ্যই অ্যালডোজ শর্করা, কিটোজ শর্করা হইতে পারে না। অ্যালডোজ শর্করা লেখার নিয়ম হচ্ছে প্রথমে অ্যালডিহাইড গ্রুপ দাও, শেষের কার্বন CH2OH দাও, মাঝখানে যতগুলো কার্বন থাকবে সেটা ডান পাশে OH, সাধারণত ডান পাশে OH, বাম পাশে H। ওকে, এবার মনে রাখো এখানে 4টা কার্বন আছে, তাই 4টা কার্বন। তারপর এরিথ্রোলোজ, এখানেও 4টা কার্বন দিয়ে দাও, 4টা কার্বন দিয়ে দিলা, 4টা কার্বন দিয়ে দিলা। এবার দেখো প্রথমটাতে CH2OH, শেষের সাথে CH2OH, দ্বিতীয় কার্বনে C ডাবল বন্ড ও দেওয়া, অর্থাৎ কিটোন গ্রুপ দেওয়া, আর বাকিটাগুলোতে কি ডান পাশে OH, বাম পাশে H সাধারণত। তাহলে এরিথ্রোস এবং এরিথ্রোলোজ আমাদের লেখা শেষ। এবার চলে আসবো আমরা পেন্টোজের ক্ষেত্রে। কোথায় আসবো আমরা এবার? পেন্টোজ। পেন্টোজ মানে হচ্ছে 5টা কার্বন। এর ক্ষেত্রে প্রধান উদাহরণটা কি? প্রথম উদাহরণ হচ্ছে রাইবোস। রাইবোস, দেখো যে ইংরেজিতেও লিখি রাইবোস, কোথাও লোস টোস টোন উচ্চারিত হয় না, লোস টোস টোন উচ্চারিত হয় না, রাইবোস। কোথাও টোস উচ্চারিত নেই, বোস উচ্চারিত হয়েছে, টোস উচ্চারিত হয় না। তাহলে এটা কি শর্করা? অ্যালডোস শর্করা। এটা একটা অ্যালডোস শর্করা, অ্যালডোস শর্করা, তাই না? অ্যালডোস শর্করা লেখার নিয়ম কি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে জয়টা কার্বন কার্বন দিয়ে দাও, 5টা কার্বন দিয়ে দাও না, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা কার্বন আছে, 5টা কার্বন দিয়ে দিলাম। এরপরে ঘটনাটা কি করবা? এরপরে ঘটনাটা হচ্ছে অ্যালডোস শর্করা, তার উপরে CHO আর নিচে CH2OH, তার ডান পাশে OH দাও, সবগুলোর ডান পাশে OH দাও, সাধারণত ডান পাশে OH হয়, আর বাম পাশে H দিলা, H দিলা, H দিলা, H দিলা, শেষ। এটা হয়ে গেল রাইবোস। এবার আসছে ডিঅক্সিরাইবোস, এটাও অ্যালডোস শর্করা। তাহলে দুইটা কি একই হবে দেখতে? না, পার্থক্য কোথায়? ডিঅক্সি, অর্থাৎ অক্সিজেন থাকবে না, অক্সিজেন থাকবে না। কোথাকার অক্সিজেন থাকবে না? 2 নাম্বার কার্বনের, 2 নং কার্বনের থাকবে না। কি থাকবে না? 2 নং কার্বন কি থাকবে না? অক্সিজেন থাকবে না। এই যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেনটা থাকবে না। কিরকম হবে তাহলে? CHO দিয়ে দাও, সি 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 সি। ওকে, এইবার সে CH2OH ছিল, দিয়ে দাও। এবার দাও, এখানে তো OH দিতে সমস্যা নেই, এখানে H, এখানে OH দিতে সমস্যা নেই, এখানে H, এখানে অক্সিজেন থাকবে না, এখানে একটা H আর এখানে একটা H, তাহলে এটাই হয়ে গেলো ডিঅক্সিরাইবোস। ডিঅক্সিরাইবোস, ওকে। তারপরে কি আছে বলো? আর এটা আছে রাইবোলোস এবং জাইলুলোস। আচ্ছা, আসো ওই দুটাতে আসো এবার, রাইবোলোস এবং জাইলুলোস। রাইবোলোস, লোস উচ্চারিত হয়েছে, লোস, মানে এটা একটা কিটোজ শর্করা। কিটোজ শর্করা, কিটোজ শর্করা হইলে কি নিয়ম আমরা জানি, প্রথমে 5টা কার্বন দিয়ে দাও না, 3 4 5, এটাতে CH2OH, এটাতে কি CH2OH আছে, দিয়ে দাও। দেওয়ার পর এবার দেখো ডান পাশে OH,
বাম পাশে এইচ, ডান পাশে ওইচ, বাম পাশে এইচ, ডান পাশে ওইচ, বাম পাশে এইচ। এরপর হচ্ছে জাইলুলোস, সেটাও কি কিটোজ শর্করা, তাহলে কি একই হবে না, পার্থক্য হবে। কি হবে বলো, পার্থক্য হবে, জাইলুলোসে পার্থক্য হবে। কি পার্থক্য হবে জাইলুলোসে? ও সরি 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 সরি, আমি ভুল করে এখানে একটা ভুল করছি, এখানে এটা হবে না, এখানে কি হবে, একটা কিটোন গ্রুপ হবে বলেছিলাম আমি। ওকে, এবার এখানে কি হবে, জাইলুলোসের ক্ষেত্রে সেম থাকবে, এই ওইচ আর এইচ পরস্পর কী করবে, ইন্টারচেঞ্জ করবে, পরস্পর ইন্টারচেঞ্জ করবে। তাহলে কীরকম ইন্টারচেঞ্জ করলে কী হবে, সিএইচ টু ওইচ, এখানে সি, ও এখানে ইন্টারচেঞ্জ করবে, করলে এই পাশে এইচ আসবে, এই পাশে ওইচ আসবে, তারপর সি আগের মতো, বাকি সব কি আগের মতো, সিএইচ টু ওইচ। ওকে, বাকি সব আগের মতো, বাকি সব আগের মতো। এটা একবার রিভিউ করব। আচ্ছা রিভিউ করব। রাইবুলোস, এটা একটা পেন্টোজ শর্করা, 5টা কার্বন দিয়ে দিলাম। এটা পেন্টোজ শর্করা এবং শেষে লোস উচ্চারিত হয়েছে, তার মানে এটা কিটোজ শর্করা। এটা কি শর্করা, একটা কিটোজ শর্করা। কিটোজ শর্করা লেখার নিয়ম কি, প্রথম আর শেষে সিএইচ টু ওইচ আছে, দিয়ে দিলাম। তারপরে 2 নম্বর কার্বনে সি ডাবল বন্ড ও কিটোন গ্রুপ আছে, দিয়ে দাও। তারপর ডান পাশে ওইচ, বাম পাশে এইচ। জাইলুলোসও একটা কিটোজ শর্করা, সব কিছু সেম থাকবে, খালি 3 নম্বর কার্বনে এইচ এবং ওএইচ পরস্পর ইন্টারচেঞ্জ হবে। এই যে এটা হচ্ছে পার্থক্য, এই যে পার্থক্য, জাস্ট ইন্টারচেঞ্জ করছে, শেষ। ওকে, এইবার চলে আসবো হচ্ছে আমরা সমাণু সম্পর্কে আমরা একটু ধারণা নিব। ডি ও এল সমাণু, ডি সমাণু কি, এল সমাণু কি। এই জিনিসটা বুঝার আগে আমাকে কাইরল কার্বন জিনিসটা চিনতে হবে। দেখো, তোমাকে আমি একটা উদাহরণ দিই, যে সাপোজ এরিথ্রোলোস, আমরা একটু আগে আসলাম, বা এরিথ্রোস, আমরা রাইবোজই দিই, 5টা দিই, বেশি বড় হলেই বুঝতে সুবিধা। 1 2 3 4 5 হয়েছে। এবার রাইবোস, এটা একটা অ্যালডোস শর্করা, তাহলে এখানে সিএইচও, এখানে সিএইচ টু ওইচ, বাকি ডান পাশে ওইচ ছিল, ওইচ ছিল, বাম পাশগুলোতে এইচ ছিল, তাই না? তাই তো। এবার মনে রাখবা যে এইটা হচ্ছে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক, আর এইটা হচ্ছে শেষ কার্বন। ঠিক আছে, এই কার্যকরীমূলক এবং শেষ কার্বনের মধ্যে যতগুলো কার্বন আছে, কার্যকরীমূলক এবং শেষ কার্বনের মধ্যে যতগুলো কার্বন আছে, এই সবগুলোই হচ্ছে অপ্রতিসম কার্বন। অপ্রতিসম কার্বন, অপ্রতিসম কার্বন কি, 4 হাতে 4টা ভিন্ন জিনিস। কি বলো, 4 হাতে 4টা ভিন্ন, 4 হাতে 4টা ভিন্ন জিনিস, 4 হাতে 4টা কি জিনিস, ভিন্ন জিনিস। ওকে, তাহলে তুমি দেখো এইটার এক হাতে, এই যে আমি সাপোজ তোমাকে এখন একটু কালার চেঞ্জ করে দেখাই, এই যে দেখো এই কার্বনটার ক্ষেত্রে এর এক হাতে এই পুরো যৌগটা, আরেক হাতে ওইচ, আরেক হাতে এইচ, আরেক হাতে সিএইচ টু ওইচ, অর্থাৎ 4 হাতে 4টা ভিন্ন জিনিস। এখন এইটার ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে এর এক হাতে ওইচ, আরেক হাতে এইচ, আরেক হাতে এই পুরো অংশটা, আরেক হাতে এই পুরো অংশটা, তাহলে কি 4 হাতে 4টা ভিন্ন জিনিস হলে কি অপ্রতিসম কার্বন। ওকে, তাহলে এটা হচ্ছে অপ্রতিসম কার্বন। তাহলে এই 3টা হচ্ছে এখানে অপ্রতিসম কার্বন। এই অপ্রতিসম কার্বনের মধ্যে শেষ কার্বনটা আমাদের রিং গঠনের অংশ নেয়, সর্বশেষ এটা, এই কার্বনটা কি সর্বশেষ অপ্রতিসম কার্বন। ওকে, এই যে 1 2 3 4 5,
নাম্বারিং করে দিলাম, তাহলে এইটা হচ্ছে সর্বশেষ অপ্রতিসম কার্বন। ওকে, এবার আমরা জিনিসটা একটু বোঝার চেষ্টা করি যে আমরা এখানে প্রথমে রাইবোস লিখলাম, প্রথমটা যেটা সেটা হচ্ছে এখানে ফাংশনাল গ্রুপ, শেষটা হচ্ছে শেষ কার্বন। এখন প্রথম কার্বন এবং শেষ কার্বন, প্রথম কার্বন এবং শেষ কার্বন বলাটা ভুল হবে। কার্যকরীমূলক এবং শেষ কার্বনের মধ্যে যতগুলো কার্বন থাকবে ওই প্রতিটা কার্বন হচ্ছে অপ্রতিসম কার্বন। অপ্রতিসম কথাটার অর্থ হচ্ছে 4 হাতে 4টা ভিন্ন জিনিস থাকবে। কীভাবে থাকবে সেটাও আমরা দেখলাম। এর মধ্যে আমরা সব থেকে বেশি কাজে লাগাবো হচ্ছে সর্বশেষ অপ্রতিসম কার্বন, এখানে যেটা হচ্ছে 4 নম্বর অপ্রতিসম কার্বন। এখন সর্বশেষ অপ্রতিসম কার্বনের ডান দিকে যদি OH থাকে, এর ডান দিকে কি আছে OH, আর বাম দিকে কি আছে এইচ। তাই সর্বশেষ প্রতিসম কার্বনে যদি ডান দিকে OH থাকে তাহলে সেটা হচ্ছে একটা ডি সমাণু, আর সর্বশেষ অপ্রতিসম কার্বনে যদি বাম দিকে OH থাকে তাহলে সেটা হচ্ছে একটা এল সমাণু। ডিতে হচ্ছে ডেক্সট্রোরোটেটরি বা ডানবর্তী, তাহলে ডান দিকে OH থাকলে সেটা ডি সমাণু। সর্বশেষ অপ্রতিসম কার্বনে যদি ডান দিকে OH থাকে তাহলে সেটা হচ্ছে একটা ডি সমাণু। এখন দেখো এইটাকে যদি ঘটনাটা এরকম থাকতো যে এদিকে H থাকতো এদিকে OH, তাহলে এখানে সর্বশেষ অপ্রতিসম কার্বনের বাম দিকে OH, কোন দিকে OH, বাম দিকে, বাম দিকে, আর এখানে কোন দিকে, ডান দিকে, তাহলে ডি সমাণু। যদি বাম দিকে তাহলে এইটা হচ্ছে এল সমাণু, এটা হচ্ছে এল সমাণু। এবং মনে রাখবা যে লেফট মানে হচ্ছে বাম, বাম মানে হচ্ছে এল সমাণু। তাহলে এর বাম দিকে ওই সর্বশেষ অপ্রতিসম কার্বনের সেটাই হচ্ছে কি এল সমাণু। তাহলে আমরা ডি সমাণু কি এল সমাণু সেটা বুঝলাম। কীভাবে বুঝলাম? যে ফাংশনাল গ্রুপ এবং সর্বশেষ কার্বনের মধ্যে যতগুলো কার্বন থাকবে প্রতিটাই হচ্ছে অপ্রতিসম কার্বন। এই প্রতিটা অপ্রতিসম কার্বন কথার অর্থ হচ্ছে 4 হাতে 4টা ভিন্ন জিনিস থাকবে, 4 হাতে 4টা ভিন্ন জিনিস। এই অপ্রতিসম কার্বনের মধ্যে আমরা সর্বশেষ অপ্রতিসম কার্বনটা নিব। এই সর্বশেষ অপ্রতিসম কার্বন যদি ডান দিকে OH থাকে তাহলে সেটা ডি সমাণু, এবং যদি বাম দিকে OH থাকে তাহলে সেটা হচ্ছে এল সমাণু। ওকে, তাহলে আমরা ডি সমাণু কি এবং এল সমাণু কি সেটা আমরা বুঝলাম। এটা আমাদের কেমিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন অপ্রতিসম কার্বনকে কিন্তু কাইরাল কার্বন বলে, ইংরেজিতে কি বলে, কাইরাল কার্বন। আমরা বুঝতে পারি? ওকে, আমরা বুঝতে পারছি। একটা জিনিস মনে রাখবা যে বেসিক হচ্ছে যে প্রকৃতি কী রে বলো, নেচারে কোন জিনিসটা এক্সিস্ট করে, ডি সমাণু। প্রাকৃতিকভাবে কখনো এল সমাণু তৈরি হয় না, আমরা প্রয়োজনে এল সমাণু তৈরি করি না, কিন্তু প্রাকৃতিকভাবে প্রতিটা যে আমরা এখন যে সেল কেমিস্ট্রিতে যতগুলো আমরা উপাদান পড়বো সবগুলো প্রাকৃতিকভাবে ডি সমাণুটা পাওয়া যায়। এল সমাণুটা পাওয়া যায় কি? এল সমাণুটা পাওয়া যায় না, এল সমাণু পাওয়া যায় না। ওকে, আমি যদি একটু উদাহরণ দিই যে রাইবোস, একটু আগে আমরা রাইবোস দিলাম, ডি রাইবোস দেখি, ডি রাইবোস কি, ডি রাইবোস কী ছিল বলো? মানে আমরা সামভাবে যে রাইবোসটাকে সেটা হচ্ছে ডি রাইবোস। কীভাবে আঁকি? রাইবোস একটা অ্যালডো শর্করা, একটু আগে আমরা আঁকলাম না, এই যে CHO CC। ওকে, এদিকে হচ্ছে H2H থাকবে শেষে, CH2OH। এখন OH ডান দিকে, সাধারণত ডান দিকে, বাম দিকে H, বাম দিকে H। দেখো সর্বশেষ অপ্রতিসম কার্বন, এটাকে স্টার করে দিলাম, স্টার করে দেওয়া সাধারণত, এর ডান দিকে OH, তাহলে এটা হচ্ছে ডি রাইবোস বলবো, আমরা কী বলবো বলো, ডি রাইবোস। এল রাইবোস কেমন আঁকবো? সেম জিনিস, কপি করো। ওকে, HCOH, এটা সর্বশেষ অপরিসীম কার্বন। বাম দিকে OH-টা নিয়ে যাও, ডান দিকে OH-টা নিয়ে এসো, হুবহু সব জিনিস সেম রাখো। সেটাই হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাল রাইবোস, এটা হচ্ছে কি অ্যাল রাইবোস, ঠিক আছে, অ্যাল রাইবোস। তোমাকে যদি আমি অ্যালডি অক্সিরাইবোস আঁকতে বলতাম তাহলে প্রথমে ডি অক্সিরাইবোস আঁকবা। ডি অক্সিরাইবোস কীভাবে আঁকবো বলো? CHO, তারপরে এখানে CH, এখানে COH, এই যে COH, CH2OH। সরি, প্রথমে আমরা এখানে
কি আগ্রাম বলো দেখি? এটা হচ্ছে ডি রাইবোস, ডিঅক্সিরাইবোস নাকি, মানে ডিঅক্সিরাইবোস রাখতে গেলে কী করতে হবে? এইটা হচ্ছে সর্বশেষ অপ্রতিসম কার্বন। ওকে সরি, এটা হচ্ছে সর্বশেষ অপ্রতিসম কার্বন নাকি। এই কার্বনটা আমরা কি করব, যে বাম দিকে নিয়ে যাব। তাহলে এটা কি হয়ে গেল? ডিঅক্সি রাইবোস, ডিঅক্সি রাইবোস। ওকে, আমরা বুঝতে পারি আমরা বেসিক নলেজটা আমরা পাইছি। ওকে, এতক্ষণ আমরা যে স্ট্রাকচারগুলো দেখছি সেগুলো মূলত লিনিয়ার স্ট্রাকচার ছিল। এবার আমরা রিং স্ট্রাকচারে যাব। রিং স্ট্রাকচার কাদের হয়? রিং স্ট্রাকচার যেই শর্করাগুলো বা যেই মনোস্যাকারাইডগুলো হচ্ছে পানিতে দ্রবণীয় হয়, ঠিক আছে, তাদের মধ্যে ঘটে। এখন রিং স্ট্রাকচারটা কার কার মধ্যে ঘটে? রিংটা কার কার মধ্যে তৈরি হয়? রিং তৈরি হয় কার কার মধ্যে? রিং তৈরি হয় প্রথম কার্বন, বা যেটাকে আমরা বলি যে সাধারণত দেখো কিছু থেকে যদি প্রথমে কার্বন মূলত থাকে, তুমি যদি বলো যে প্রথম কার্বন কার্বন এবং হচ্ছে মনে করো সর্বশেষ অপ্রতিসম কার্বন দিয়ে রিং গঠন হয়, কথাটা সত্য, কিন্তু কার ক্ষেত্রে সত্য? অ্যালডিহাইডের ক্ষেত্রে সত্য। কথাটা মিথ্যা কার ক্ষেত্রে? কিটোজের ক্ষেত্রে। কিটোজের ক্ষেত্রে কিটোন গ্রুপটা 2 নাম্বার কার্বনে থাকে। তাহলে আমরা প্রথম কার্বন বলবো না, আমরা বলবো যে কার্যকরী মূলকের কার্বন এবং সর্বশেষ অপ্রতিসম কার্বন। সর্বশেষ অপ্রতিসম কার্বন। যেমন তোমাকে প্রথমে আমি একটা দেখাই, আলফা ডি, তোমাকে হচ্ছে কি আমি ডি রাইবোস আগে আঁকি, ডি রাইবোস থেকে লিনিয়ার থেকে আমরা রিং স্ট্রাকচারে যাবো। দেখো কি হয়ে যাবে, দেখো। ওকে, দিয়ে দিলাম 5টা ওইচ। ওকে, এরপর কি ঘটনা ঘটবে বলো দেখি? তোমাকে কি বলছি? সর্বশেষ অপ্রতিসম কার্বন কোনটা? এইটা, এবং এইটা হচ্ছে কার্যকরী মূলকের কার্বন। তাহলে রিংটা কার কার মধ্যে ঘটবে বলো দেখি? রিংটা কার কার মধ্যে ঘটবে? এই দুইটার মধ্যে ঘটবে, এই দুইটার মধ্যে ঘটবে। দাঁড়া, এই জিনিসটা যদি আমি একটু ক্রপ করে ওইদিকে নিয়ে যাই তাহলে বেটার হয় জিনিসটা। আমরা একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ওকে, জিনিসটা হচ্ছে দেখো, তাহলে এই সি আর এই সি কার্যকরী মূলকের কার্বন এবং সর্বশেষ অপরিসীম কার্বন, এদের মধ্যে বন্ধন গঠিত হবে। কি বন্ধন? গ্লাইকোসাইডিক বন্ধন। গ্লাইকোসাইডিক বন্ধন কীভাবে গঠিত হয়? এই যে এইভাবে একদিকে সি, একদিকে সি এর বিভিন্ন জিনিসপাতি থাকে, সি এর বিভিন্ন জিনিসপাতি থাকে, আর এই যে ও এর মাধ্যমে, অক্সিজেনের মাধ্যমে যখন দুই হাতে এরা যুক্ত হয় তখন সেটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে আমরা বেসিক গ্লাইকোসাইডিক বন্ধন জিনিসটা কি, এটা বুঝলাম। ওকে, এই দেখো, তাহলে এইখানে অক্সিজেনের মাধ্যমে এইভাবে যুক্ত। এইবার দেখো এই জিনিসটা আমি কি ডান দিয়ে ঘুরাবো। দেখো এই যে ডান দিকে, আমরা ফিজিক্সে পড়ছি না এরকম যে ওমেগার সমবেগে ঘুমাচ্ছি, তাহলে এর যে অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা কোন দিকে থাকবে বলো দেখি? অ্যাঙ্গুলার ভেলোসিটিটা ডান দিকে থাকবে। এর অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কি কোন দিকে থাকবে? ডান দিকে থাকবে। অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কোন দিকে থাকবে বলো? ডান দিকে থাকবে। এই জিনিসটা কোন দিকে ঘুরবে? ডান দিকে ঘুরবে। ওকে, তাহলে আমরা ডান দিকে ঘুরাবো। ওকে, ঘুরাবো। আচ্ছা, কীভাবে ঘুরাবো? আমরা দেখি ফিচারটা আমরা ইউজ করি, তারপরে আমরা নর্মাল কীভাবে হাতে আঁকতে হয় সেটাতে আমরা যাবো। ওকে,
এই জিনিসটা আমি ডান দিকে ঘোরাবো, দেখো ডান দিকে ঘোরাচ্ছি, এই জিনিসটাকে আমি ডান দিকে ঘুরাইছি। আচ্ছা, এইভাবে এখানে আনছি, তাই না?